শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণহত্যার বিচার শুরু। প্রথমবার সরাসরি সম্প্রচার। প্রতিশোধ নয়, ভবিষ্যতের প্রতিজ্ঞা। এক কিশোরকে বিনা বিচারে 13 দিন আটক রাখা হয়েছিল। ওই কিশোর সহ আরো অনেককে গ্রেপ্তার করা হয়েছিল আবু সাইদের হত্যার ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াত। হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল। দাঁড়িপাল্লা প্রতীকের সিদ্ধান্ত নেবে ইসি। আমরা প্রত্যাশা করি ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই দুটো বিষয়ের সিদ্ধান্ত নেবেন। ডিসেম্বরে নির্বাচনে অনড় বিএনপি। ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি চলছেই। কাল নতুন বাজেট পেশ। ব্যবসার উন্মুক্ত পরিবেশ তৈরি করবে সরকার। চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা। এবং ভারী বর্ষণে সিলেটে টিলা ধসে 4 জনের মৃত্যু। বিপদসীমার সুরমা, কুশিয়ারা। চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ। শুনছিলেন শিরোনাম। এখন দুপুরে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা খান মিম এবং আমি নাজমুস সাকিব। মিম, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার যে বিচার, সেটা কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরে অভিযোগ দাখিলের শুনানিও শুরু হয়েছে ট্রাইব্যুনালে। এর বাইরেও এই বিচার প্রক্রিয়া দেশের ইতিহাসে প্রথমবার কিন্তু সরাসরি করছে বিটিভি। 1035 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্র উপস্থাপন করেন প্রসিকিউশন টিম এবং এ সময় চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার অতীতের কোনো প্রতিশোধ নয়, বরং ভবিষ্যতের প্রতিজ্ঞা। বিস্তারিত প্রতিবেদনে। নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার বুকে শত শত রাউন্ড বুলেট নিক্ষেপে অল্প কয়েকদিনেই মৃত্যুপুরীতে রূপ নিয়েছিল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান। ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে শেখ হাসিনার নির্দেশে চালানো হয় গণহত্যা। তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে অবস্থান নেন ভারতে। এরপর থেকেই দাবি উঠতে থাকে গণহত্যার সুষ্ঠু বিচারের। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার প্রায় 10 মাস পর আরও একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হলো দেশের ছাত্র জনতা। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার কার্য ট্রাইব্যুনালের এজলাস থেকে দেখানো হলো সরাসরি। দেশের ইতিহাসে প্রথমবার বিচার প্রক্রিয়া দেখল পুরো দেশের ছাত্র জনতা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা শুরু করেন বেলা 12টার দিকে। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 8747 পৃষ্ঠার অভিযোগ দাখিল করা হয়। এরই মধ্যে 1035 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করেন প্রসিকিউশন টিম। মোহাম্মদপুর, উত্তর আটিকাটুলি, যাত্রাবাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার, মিরপুর 10, শাহবাগ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হামলা, গুলি, গ্রেনেড এবং লাশ। আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের সময় সারা দেশের শত শত ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যার বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এ সময় পুরো এজলাসে বিরাজ করে পিনপতন নীরবতা। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীদের নৃশংস হামলায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মিরপুর 10 এলাকা। এ সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, কোটা সংস্কার আন্দোলন দমনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে সরাসরি নির্দেশ দেন। শুধু তাদেরই নয়, আন্দোলন দমনে মরণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের শেষ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে টেলিফোনে নির্দেশ দেন শেখ হাসিনা। শিক্ষার্থীদের উপর চালানো গুলিতে অন্তত 18 জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিলে চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দেওয়ারও হুমকি প্রদান করা হয় বলে জানান তিনি। ইসলামপন্থী মানুষ মাত্রই অমানুষ ও রাজাকার, এই ঘৃণা প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ, এই তথ্য দেয়া হয় আনুষ্ঠানিক অভিযোগপত্রে। প্রসিকিউশন বলেন, এ বিচার হবে নিরপেক্ষ ঐতিহাসিক দলিল, কোনোভাবেই অতীতের প্রতিশোধ নয়, বরং ভবিষ্যতের প্রতিজ্ঞা।
জব্দ তালিকা এবং দালিলিক প্রমাণ মোট 8 খণ্ডে 4005 পৃষ্ঠা, শহীদদের তালিকা 10 খণ্ডে মোট 8747 পৃষ্ঠা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। মিম, ট্রাইব্যুনালে বিচার কাজ কিন্তু চলছে কয়েক মাস ধরে, কিন্তু এই প্রথম কিন্তু দেখা যাচ্ছে যে এই বিচার কাজ সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশের টেলিভিশনগুলো। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি, কিন্তু এই মুহূর্তে আমরা ট্রাইব্যুনালে যে জুলাই গণহত্যা বিচার প্রক্রিয়া চলছে সেখানে সরাসরি যুক্ত হতে চাই। Ongoing probably charged the Court of Investigation and the other incidental documents and materials that is evidences submitted there, and also in consideration of the submissions of the learned prosecutor and other learned prosecutors, and also taking all the attending facts and circumstances in relation to this matter. The analysis is established against the accused so that they deserve to be proceeded against. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা বিচার প্রক্রিয়া চলছিল, আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম এতক্ষণ। মিম, এদিকে প্রায় এক যুগ পর কিন্তু দলীয় নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াতে ইসলামী এবং হাইকোর্টের দেয়া যে রায় সেটা কিন্তু বাতিলও করেছে আপিল বিভাগ। এখন নিবন্ধন ফিরে দিতে এবং দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ইস্যুতে প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা কিন্তু ইসিকে নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আর নিবন্ধন ফিরে পেয়ে কিন্তু জামাত বেশ উজ্জীবিত এবং পাশাপাশি আইনজীবী বলেছেন আগামী নির্বাচন হতে চলেছে উৎসব মুখর। বিস্তারিত থাকছে জাহিদ হাসানের প্রতিবেদনে। 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। পরে গেল বছরের 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। আপিল শুনানি শেষ করে রায়ের জন্য দিন ঠিক করা হয়। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। সকাল 10টার দিকে আপিল বিভাগ তার রায়ে 1 যুগ পর নিবন্ধন ফিরিয়ে দিল। বাতিল করেছে হাইকোর্টের রায়। জামায়াতের নিবন্ধন ইস্যুতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ সর্বোচ্চ আদালতের। রায়ে সন্তুষ্ট উজ্জীবিত জামায়াত। হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। সোমবারের মধ্যে রায়ের সংক্ষিপ্ত অনুলিপি হাতে পেয়ে নির্বাচন কমিশনে যাবে জামায়াত। আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই দুটো বিষয়ের সিদ্ধান্ত নিবেন এবং আমাদের প্রত্যাশা কার্যকর হোক, এটাই আমরা গভীরভাবে বিশ্বাস করি। এই রায়ের আলোকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী। এটা অনারেবল কোর্টের অর্ডারটা আসবে, ওরা একটা সামারি অর্ডার পাস করবেন, অর্ডারটা আমরা কমিউনিকেট করব, অর্ডারটা দেখে ইলেকশন কমিশন তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন। রায় শুনতে আদালতে উপস্থিত হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ। তবে রায়ের পর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া উপস্থিত নেতৃবৃন্দ দেননি। জাহিদ হাসান, এখন, ঢাকা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা বিচার প্রক্রিয়া চলছে, সেখানে আছেন আমাদের সহকর্মী আজহার লিমন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজহার, একটু জানাবেন আমাদেরকে, কিছুক্ষণ আগে কিন্তু প্রসিকিউশন টিমের যেই বিচার কার্যক্রম চলছিল আমরা সেখানে যুক্ত ছিলাম। একটু আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু সেখানে আছেন, ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম অভিযোগ উত্থাপনের বিস্তারিত কি? এখন মূলত আদেশ দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। উনি মূলত এই প্রসিকিউশন যে অভিযোগটি দাখিল করেছে তার প্রেক্ষিতে উনি আদেশ দিচ্ছেন এবং সেটি কিন্তু এখনও চলছে। আমি কিছুক্ষণ আগে এজলাস কক্ষে ছিলাম, আমরা দেখলাম যে একটা দীর্ঘ অভিযোগ দাখিল করেছে কিন্তু এই আদালতের প্রসিকিউশন টিম এবং এই অভিযোগের পর যেটি আমরা সবশেষে এখন পর্যন্ত যেটি আমরা জানি যে সেটি হলো যে এই যে 3 আসামির বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে সেটি আদালত আমলে নিয়েছে এবং তাদের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন এবং যেটি আমরা দেখলাম যে নতুন একটি আবেদন করা হয়েছে প্রসিকিউশন টিমের পক্ষ থেকে, সেটি হলো যে এই আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করার একটা নির্দেশ চাওয়া হয়েছে। আদালতের এই আদেশের পর এখানে কিন্তু প্রসিকিউশন টিম কথা বলবে। আমরা মূলত তার অপেক্ষায় আছি। আমরা দেখেছি যে একটা দীর্ঘ যে অভিযোগ এখানে দাখিল করা হয়েছে এবং সেটি প্রায় 8700 পৃষ্ঠার এবং এর মাধ্যমে যেটি আমরা মূলত দেখেছি যে বিভিন্ন ভাগে 1971 পরবর্তী সময় থেকে আওয়ামী লীগ কীভাবে একটি ফ্যাসিবাদী দল হিসাবে আবির্ভূত হয়েছে এবং কিভাবে ফ্যাসিবাদ কায়েমের অংশ হিসাবে গণহত্যা চালিয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। সূচনা বক্তব্য আমরা দেখেছি যিনি চিফ প্রসিকিউটর বলেছেন যে এই যে বিচার এটি আসলে অতীতের কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা দেখছি যে ভবিষ্যতের প্রতিজ্ঞা কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা দেখছি যে এখানে প্রস্তুতি চলছে এবং এই যারা প্রসিকিউশন টিমের পক্ষ থেকে কিন্তু এখানে ব্রিফিং করা হবে। মূলত আমরা কিন্তু এর অপেক্ষায় আছি। যেটি এখানে আমি এজলাসে ছিলাম যে যেটি দেখেছি যে মূলত 5টি সুনির্দিষ্ট অভিযোগ কিন্তু এখানে কিন্তু উত্থাপন করা হয়েছে এবং এই অভিযোগগুলো যে সুস্পষ্টভাবে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল যে আইন সেখানে মানবতা বিরোধী অপরাধের কিভাবে লঙ্ঘন হয়েছে বা কিভাবে সেই অপরাধ সংগঠিত করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে প্রসিকিউটররা এখানে বক্তব্য রাখবেন, তো তখন হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত আমরা জানাতে পারবো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিপ্ট আপিল গ্রহণ করেছেন আপিল বিভাগ। আপিলের উপর পূর্ণাঙ্গ শুনানি হবে আগামী 1 জুলাই। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতি আজ বেঞ্চে আদেশ দিয়েছেন। এ নিয়ে 3 কার্যদিবস শুনানি করেছে আপিল বিভাগ। শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষের আপিল গ্রহণ করা হয়। এর আগে গেল বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। 2018 সালে বিচারিক আদালত 2টি মামলার রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রিট পিটিশনগুলো মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আমাদের আপিল ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে নিয়ে 3য় দিনের মতো শুনানি শেষে জাস্ট নাও এইমাত্র ওনারা অর্ডার প্রনাউন্স করলেন। তাতে করে সর্বোচ্চ আদালত এই মামলাটার ভিতরে যা আছে এটা ওনারা একটু দেখতে চান, এই জন্য ওনারা বললেন যে আমরা একটা লিভ দিচ্ছি এবং লিভ দিয়ে আমরা এটা শুনানি করব।
ডিসেম্বরে আবারও নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি নেতারা বলছেন নির্বাচন দিতে দেরি হলে স্বৈরাচারের ষড়যন্ত্রের সুযোগ তৈরি হবে, এতে অনিশ্চয়তা বাড়বে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন বেশিরভাগ উপদেষ্টা কোনো গণতান্ত্রিক আন্দোলনে ছিল না, অল্প বয়সী উপদেষ্টা হওয়াতে তারা বিপথে গেছে, তাদের সম্ভাবনা নষ্ট করেছে। ৭১-এর যুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য, তবে সেই গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি বলেও মন্তব্য করেন তারা। সংস্কার হবে, নির্বাচিত পার্লামেন্ট করবে, দ্রুত নির্বাচন দেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশে সকল সংস্কার করবে। একটি সংস্কার খুবই প্রয়োজন ছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেটিতে সব রাজনৈতিক দল একমত হয়েছে, এটি প্রধান সংস্কার হয়ে গিয়েছে। এরপরে যদি প্রয়োজন বিচার চালান, আপনারা চালু করেন, যেই সরকার নির্বাচিত হয়ে আসবে আগামী নির্বাচনে তারা এই মাফিয়া সরকারের যত রকম চেলা চামুন্ড, তাদের খুন গুম জালিয়াতি অর্থ পাচার সবকিছুর বিচার করা হবে। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে সমর্থকদের অবস্থান কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জানাবেন যে ইশরাকের সমর্থকরা কি বলছেন এবং নগর ভবনের যে কার্যক্রম সেটা কতটা স্বাভাবিক? সাকিব, যেমনটি বলছিলেন আপনারা, সর্বশেষ প্রশ্নটা দিয়েই শুরু করি। এখানে নগর ভবনের যে কার্যক্রম তা কিন্তু পুরোপুরি আমরা দেখেছি বন্ধ রয়েছে, এবং তবে এখানে যে ব্যাংক রয়েছে ব্যাংকটি খোলা আছে, এখানে সেবা গ্রহীতারা আসছেন এবং সেবা গ্রহণ করছেন। তবে তারা বলছেন যে এই সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ থাকার কারণে কিন্তু তারা ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। এবং যে বিষয়টি জিজ্ঞেস করেছেন যে সমর্থকরা কি বলেছেন, তারা বলছেন যে অবিলম্বে এখনও তাদের সেই দাবিতে তারা অটুট রয়েছেন যে ইশরাক হোসেনকে অবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের যে শপথ তাকে পাঠ করাতে হবে এবং তাকে সেই দায়িত্ব প্রদান করতে হবে খুব দ্রুত। যদিও এই ২০২০ সালের যে মেয়র নির্বাচন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই মেয়াদ কিন্তু আজকে ১ জুন শেষ হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আসলে তারা কি চাচ্ছেন এমন প্রশ্নের জবাবেও কিন্তু তারা কোনো পরিষ্কার জবাব দিতে পারেনি। তবে তারা বলছেন যে কোনো মূল্যেই তারা ইশরাককে চান এই নগরের অভিভাবক হিসেবে, এই নগরের যারা রয়েছেন তাদের সেবা করার সুযোগ যাতে ইশরাককে দেওয়া হয় সেই দাবি কিন্তু তারা রাখছেন। এবং একই সাথে তারা আরেকটি দাবি রাখছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগ কিন্তু তারা দাবি করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। তবে যে বিষয়টি আরেকটু উল্লেখ করতে চাই যে এখন পর্যন্ত ইসি কিন্তু আদালতের যে আপিল বিভাগের যে সর্বশেষ ঘোষণা বা নিষ্পত্তি ছিল লিভ টু আপিলের, সেই সংক্রান্ত বিষয়ে কোনো কিছু জানায়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইশরাকের সমর্থকরা নগর ভবনে অবস্থান করছেন তাকে শপথ পড়ানোর দাবিতে, সে খবর জানাচ্ছিলেন তৌহিদুল তারেক। হাইকোর্টের দেওয়ার রায় বাতিল করে জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে আপিল বিভাগ। প্রতীক ইস্যুতে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। এদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলছেন আপিল বিভাগ। এ বিষয়ে সবশেষ জানাতে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। একটু আমাদেরকে জানাবেন যে জামায়াতের নিবন্ধন ও ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশন কি বলছে? আপনি যেমনটি বলছিলেন, আমরা সকাল থেকে রয়েছি নির্বাচন কমিশন সচিবালয়ের আজকের যে কার্যক্রম আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে গত বৃহস্পতিবার যে সপ্তাহের শেষ কর্মদিবস ছিল সেদিন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন তিনি বলেছিলেন যে হাইকোর্টের যে রায়টি হয়েছে সেই রায়ের কপি পাওয়ার পরই তারা ইশরাকের যে মেয়র হিসেবে ঘোষণা করার যে বিষয়টি ছিল স্থগিত হয়েছিল সেটি জানাবেন। তবে আমরা আজকেও কথা বলেছিলাম ইসির বিভিন্ন সূত্রে আমরা জানার চেষ্টা করছিলাম আসলে সেই ব্যাপারটি কতটুকু এগিয়েছে। যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে সেই রায়ের কপি এখন পর্যন্ত নির্বাচন কমিশনে এসে পৌঁছায়নি। এবং আমরা একটু আগে কথা বলছিলাম নির্বাচন কমিশনের যে সচিবালয়ের যে সিনিয়র সচিব রয়েছেন যেমনটি জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত সেই রায়ের কপিটি হাতে আসেনি, যার ফলে কিন্তু ইশরাকের যে ইস্যুটি মেয়রের সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না। একই সাথে যে জামায়াতের যে
নিবন্ধনের যে বিষয়টি এসেছে, সেই সাথে যে তাদের যে প্রতীকের বিষয়টি এসেছিল, আপনি জেনে থাকবেন যে প্রতীক নিয়ে যেমনটি বলা হয়েছিল যে দাঁড়িপাল্লা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইসি সচিবালয়ের বিভিন্ন সূত্রে কথা বলছিলাম, যদিও আজকে ইসি সচিবালয়ের যে প্রতিদিনকার কার্যক্রম তেমনটি চলছে, তবে বিভিন্ন যে কমিশনার এবং সচিবদের সাথে যে বৈঠক, ফর্মালি আমরা সেই ধরনের কোনো বৈঠক এখন পর্যন্ত লক্ষ্য করিনি। তবে যেমনটি তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে, আজকে ইশরাকের যে ইস্যুটি চলছে সেটি নিয়ে হয়তোবা কোনো ধরনের তথ্য আমরা একেবারে অফিসের বলা চলে শেষ ঘন্টায় জানতে পারবো বলে মনে হচ্ছে। একই সাথে জামাতের যে নিবন্ধন ইস্যুটি চলছে, আপনি জেনে থাকবেন যে 2013 সালের দিকে নিবন্ধন স্থগিতের যে বিষয়টি হয়েছিল এবং আজকেই সকালেই যে কোর্ট থেকে যে রায়টি দেওয়া হয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত বলা চলে কোনো ধরনের আপডেট তথ্য নেই। তবে কালকে আমরা ইসি সূত্রে যেমনটি জানতে পেরেছি যে কালকে জামাতের প্রতিনিধি দল সে বিষয়ে এসে কথা বলতে পারেন। তুমি এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সবশেষ খবর। সরাসরি আমাদের সঙ্গে নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন মিয়া আমিরুল। রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু, তবে এখনও জমে ওঠেনি বেচা বিক্রি। এই মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী বাজিদ সাদ, যুক্ত হব তার সঙ্গে। সাদ, জানাবেন যে হাটে কবে নাগাদ বেচা বিক্রি বাড়বে এবং কি বলছেন ব্যাপারীরা? আমি আসার পরে দেখতে পেয়েছি এখন পর্যন্ত কিন্তু গাড়িতে করে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে গরু আসছে এবং বিক্রেতারা এখন পর্যন্ত তেমন সাড়া পাননি। অর্থাৎ ক্রেতারা যারা আসছেন তারা এসে শুধুমাত্র গরু তাদের দেখে যাচ্ছেন, দাম দর ওভাবে করার কথা সেভাবে কিন্তু করছেন না। আমরা যদি একটু দেখা যাচ্ছে এখানে বিভিন্ন সাইজের গরু রয়েছে, ছোট থেকে শুরু করে মাঝারি বড় সব ধরনের গরু কিন্তু এখানে রয়েছে। এই যে পশুর হাটটি রয়েছে এখানে আমরা কিছুক্ষণ আগে ইজারাদার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে ইতিমধ্যে এখানে 1500 থেকে 2000-এর বেশি গরু ইতিমধ্যে প্রবেশ করেছে। তবে তারা প্রত্যাশা করছেন যে এখানে প্রায় 25 থেকে 30,000-এর মতো গরু এই হাটে আসবে এবং তারা এখান থেকে আসলে বিক্রি হবে, তেমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা যেমন বলছেন যে এবার কিন্তু গরুর দাম অনেক বেশি। অন্যদিকে ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে তাদের পশু পালনের জন্য যে খরচ, সেই খরচ এবার বেশি হয়েছে, সেজন্য কিন্তু দামটা তারা কিছুটা হলেও বেশি পাচ্ছেন। এবার আমরা যে গরুটি দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে যে গরুটি দেখছেন এর নাম হামজা। আমরা কিছুক্ষণ আগেই হামজার যিনি মালিক রয়েছে তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটির দাম আমরা এরকম আরো বেশ কিছু বড় গরু, ছোট গরু, মাঝারি সব ধরনের গরু কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি। বিক্রেতারা বলছেন যে তারা এখনো সেভাবে প্রস্তুতি যতটুকু দরকার ততটুকু তারা নিয়েছেন, তবে বিক্রির যে বিষয়টি ক্রেতা উপস্থিতি আসলে এখানে কম রয়েছে। আর ব্যবস্থাপনার কথা যদি বলি, এখানে হাট ব্যবস্থাপনা মোটামুটি রয়েছে, এখনো তেমন সাড়া পড়েনি এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছে। এই তেজগাঁও থেকে পশুর বেচা বিক্রির খবর জানাচ্ছিলেন বাজিদ সাদ। 2025-26 অর্থ বছরের বাজেট আগামীকাল ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদিন বিকেল 4টায় বাজেট ঘোষণা করবেন। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। এটি চলতি অর্থ বছরের ঘোষিত বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় 46,000 কোটি টাকা বেশি। আগামী বাজেটে এনবিআরকে 5,18,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে। এনবিআর ও কর বহির্ভূত রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে 46,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের বাজেট ঘাটতি ধরা হচ্ছে 2,26,000 কোটি টাকা। ব্যাংক খাতের পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার। 2024-25 অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ ছিল 2,65,000 কোটি টাকা। আগামী বাজেটে এডিপি বরাদ্দ রাখা হচ্ছে 2,30,000 কোটি টাকা। নতুন বাজেটে 5,60,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে পরিচালন ও নন এডিপি খাতে।
এদিকে ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা বিচার প্রক্রিয়া নিয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর। সরাসরি যুক্ত হব সেখানে। স্বপ্ন দেখছে এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি পুরো অভিযোগগুলো আদালতে প্লেস করেছি, এগুলো আমি নতুন করে বলতে চাচ্ছি না, আপনারা দেখে নেবেন। আদেশ হয়েছে 5টা অভিযোগে এই 3 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 16ই জুন অর্থাৎ ঈদের ছুটির পরে 16ই জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। আপনারা সবাই জানেন যে আমাদের আইনে লাইভ সম্প্রচার বা সম্প্রচারের ব্যাপারে এটা এখতিয়ার দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যখন ট্রাইব্যুনাল মনে করবেন যে এই অংশটুকু সম্প্রচার করতে সাক্ষীর কোনো নিরাপত্তার ঘাটতি হবে না অথবা অন্য কোনোভাবে বিচারিক প্রক্রিয়ার প্রভাব পড়বে না, তখনই তারা অনুমতি দিবেন। লাইভ সম্প্রচার ভবিষ্যতেও হতে পারে, তবে সেটা নির্ভর করবে আদালতের অনুমতির উপরে। যখনই আদালত অনুমতি দিবেন তখনই আমরা চেষ্টা করব এটা লাইভ করার জন্য। থ্যাংক ইউ। 5টা অভিযোগের ব্যাপারে আমি বারবার বলেছি, সেটা আদালতে বলা হয়ে গেছে, নতুন করে আর বলছি না। ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সাকিব, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি বলেছেন যে চীনের বৃহৎ বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতি কিন্তু গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে এবং বিশাল তরুণ জনগোষ্ঠী যেহেতু বাংলাদেশে আছে সেক্ষেত্রে তাদেরকে কাজে লাগাতে চীনা ব্যবসায়ীদের প্রতি তিনি কিন্তু আহ্বানও জানিয়েছেন। হাসিব বিল্লার একটি প্রতিবেদন আছে, সেটি দেখে আসবো। প্রধান উপদেষ্টার সদ্য সমাপ্ত চীন সফর ও এপ্রিলে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের পর এবার বিশ্ব বাণিজ্য অর্থনীতিতে অন্যতম শীর্ষ দেশ চীনের ব্যবসায়ীরা বাংলাদেশ সফরে। রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত দিনব্যাপী চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে অংশ নেয় চীনের 100 কোম্পানির 250 জন প্রতিনিধি, যেখানে ফরচুন তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি যোগ দেন চীনের 4টি শীর্ষ বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরাও। বিডার নির্বাহী চেয়ারম্যানের সঞ্চালনায় সম্মেলনে চীন বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন 2 দেশের শীর্ষ ব্যবসায়ীরা। কথা বলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং দেশটির বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও। সম্মেলনের উদ্বোধন করে প্রধান উপদেষ্টা চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে পাট, তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, তথ্য প্রযুক্তি সম্ভাবনাময় শিল্প। এছাড়া মোট জনশক্তির অর্ধেকের বয়স 30 বছরের নিচে। এই তরুণরা কাজে যোগ দিতে প্রস্তুত। When we are talking about environment, when we are talking about protecting the planet. So together we can make a wonderful start of jute to give it a right place in our economic programs. And thank you for paying attention to it. There are many other items like that, jamdani and many other fabrics, other skillful things which can be made into many varieties of products. সম্মেলনে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশে ইতিহাসের অংশ হিসাবে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। For many years, Bangladesh has been touted as a strategic location at the heart of South Asia. Our dynamic workforce, which positions Bangladesh as an ideal destination for investment. Yet, for decades, we have failed to attract foreign direct investment. Scores of economic zones were developed, but they remain empty. Widespread corruption, misrule, and brutal dictatorship drove away potential investors. The July uprising, led by hundreds of thousands of young people, brought an end to those days. They are committed to create new Bangladesh, and that is the opportunity we got right now in history. So please be part of our history. Make a history for this nation with us. অন্তর্বর্তী সরকার ব্যবসার জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করতে চায় উল্লেখ করে বাংলাদেশের সম্ভাবনাময় বাজার অন্বেষণ করতে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Today we are privileged to host the largest ever Chinese business delegation to Bangladesh. হাসিব বিল্লাহ, এখন ঢাকা।
টানা ভারী বর্ষণে সিলেটে টিলা ধসে প্রাণ হারালেন 4 জন। ভোররাতে গোলাপগঞ্জের লক্ষণা বন্দরে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারান একই পরিবারের 4 সদস্য। প্রায় 4 ঘন্টার উদ্ধার অভিযানে মরদেহগুলো উদ্ধার করা হয়। অভিযানে ফায়ার সার্ভিসের সাথে অংশ নেয় সেনাবাহিনী ও স্থানীয়রা। এদিকে গেল 24 ঘন্টায় সিলেটে 404 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। গুলজার আহমেদের প্রতিবেদন। কয়েকদিনের ভারী বর্ষণে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গেল 24 ঘন্টায় 404 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এবছরের সর্বোচ্চ। রোববার সকালে দুঃস্বপ্নে ঘুম ভাঙল সিলেটবাসীর। গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উপজেলার লক্ষণাবন্দ এলাকার বক্তিয়ার ঘাটে ভোর 4টার দিকে আকস্মিকভাবে টিলা ধসে পড়ে একটি আধা পাকা ঘরের উপর। ঘুমন্ত অবস্থায় পরিবারের 4 সদস্য প্রাণ হারান। হঠাৎ মাটি ধসে তারা সব মাটির ভিতরে ঢুকে গেছে, তো আমরা সঙ্গে সঙ্গে আইয়া পাইছি যে 3 জনের লাশ অতখান বাহড়া ওর দেখার, বাকি সব মাটির নিচে। রাত 2টার সময় এই বাড়িতে বিশাল বড় একটি পাহাড় ঘরের উপরে এসে পড়ে। তো এক জায়গায় মায়ের 2 হাতের ভেতরে আমরা 2টা সন্তান পাইছি, একটা সম্ভবত 9-10 বছর, একটা 15-16 বছর। মাকে 3 জনকে মৃত উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা খবর পেয়ে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। প্রায় 4 ঘন্টার উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরা, সঙ্গে ছিলেন স্থানীয়রাও। প্রথমে 3 জনকে উদ্ধার করা গেলেও প্রায় 2.5 ঘন্টা পর উদ্ধার করা হয় রিয়াজ মিয়ার মরদেহ। আমরা এখানে 6:14 পৌঁছাই এবং সাথে সাথেই প্রায় 10 মিনিটের মাথায় আমরা 3টা ভিকটিম মৃত ডেড বডি উদ্ধার করতে সক্ষম হই। আমাদের সাথে পুলিশ প্রশাসন ছিল, উপজেলা ইউনো মহোদয় ছিলেন, আমাদের আর্মি ভাইয়েরা ছিলেন এবং স্থানীয় যে আমাদের মেম্বার চেয়ারম্যান ওনারা ছিলেন। তাদের সহযোগিতায় আমরা লাস্ট 8:05 দিকে আমরা যে লাস্ট ভিকটিম আমরা উদ্ধার করতে সক্ষম হই। পাহাড় ব্যবস্থাপনা ও আগাম সতর্কতা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা। যদিও প্রশাসন বলছে এ ব্যাপারে মানুষকে সতর্ক করা সহ জনসচেতনতায় কাজ করছেন তারা। গুলজার আহমেদ, এখন সিলেট। টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বইছে বিপদসীমার উপরে। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, একটু জানাবেন আমাদেরকে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে এবং জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কি করছে? আচ্ছা দেখুন, আসলে বিগত 2 দিনের বৃষ্টিতে সিলেট অনেকটা কাবুর মধ্যে আসলে পড়েছিল। বিশেষ করে নগরের কথা যদি আমরা বলি, সেখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যেহেতু ড্রেনেজ ব্যবস্থার একটি অব্যবস্থাপনা রয়েছে, সেজন্যই মূলত আসলে জলাবদ্ধতা তৈরি হয়। আর বৃষ্টিতে যে নিম্নাঞ্চলের যে প্লাবনের কথা বলা হয়েছিল বা বন্যার কথা বলা হয়েছিল, আজকে দুপুর 12টার পর থেকে বৃষ্টি কিছুটা কমেছে এবং বৃষ্টি কমায় মূলত নদীগুলোর পানি যে বিপদসীমার উপরে কয়েকটি পয়েন্টে আসলে অতিক্রম করছে। আমরা যদি পুরো বিভাগের চিত্র বলি, সেই জায়গা হচ্ছে যে সিলেটের সুরমা এবং কুশিয়ারা, কানাইঘাটের সুরমা পয়েন্টে বিপদসীমার 97 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর কুশিয়ারা অমলশিদে প্রায় 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সুনামগঞ্জের নদ নদীর যে পানিগুলো, সুরমার প্রধান নদী সহ অন্য নদ নদীর পানিগুলো আসলে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে বন্যার যে আশঙ্কা করা হয়েছিল সেটি আপাতত সুনামগঞ্জে হচ্ছে না। তো সেই জায়গায় হবিগঞ্জের একই অবস্থা, কিন্তু মৌলভীবাজারের কিছু কিছু এলাকা আসলে প্লাবিত হয়েছে। বিশেষ করে কমলগঞ্জ উপজেলার যে কিছু অংশ আছে, সেখানে প্রায় শতাধিক পরিবার তারা প্লাবনের মুখোমুখি হয়েছেন বা সাময়িক যে বন্যা, সেই বন্যার মুখোমুখি হয়েছেন। পানি উন্নয়ন দপ্তর যেটি বলছে, যে পানি উন্নয়ন বোর্ড, তারা বলছে যে যদি মেঘালয়ের বৃষ্টিপাত থেমে যায় এবং সিলেটেও যদি বৃষ্টির কিছুটা উন্নতি ঘটে, তাহলে হয়তোবা যে বন্যার আশঙ্কা করা হচ্ছে সেদিক থেকে হবে না। তবে জেলা প্রশাসন নিশ্চিত করেছে যাতে বন্যায় কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং মানুষ যদি কোনো দুর্ভোগে পড়ে, সেক্ষেত্রে তাদের উদ্ধার তৎপরতা সহ সার্বিক কার্যক্রম তারা অব্যাহত রেখেছেন। তো এই হচ্ছে আমার কাছে সিলেটের বিভাগের সার্বিক বন্যার তথ্য। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী গুলজার আহমেদ। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 3 জন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সকালে সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ শেষে খাদ্য উপদেষ্টা, পরিবেশ ও বন এবং বিদ্যুৎ ও জ্বালানির উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন ঐক্য ফোরামের নেতারা। এ সময় পরিষদের নেতারা বলেন, যতক্ষণ না পর্যন্ত বিধিমালা সংশোধন না হবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। ঐক্য ফোরামের নিয়মিত আন্দোলনের প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা
উপদেষ্টা ফাজল কবির খান বলেছেন, অধ্যাদেশ বাতিল নয়, বহাল রেখে সংশোধনের বিষয়ে আলোচনা করবেন উপদেষ্টা পরিষদে। নরসিংদী রেল স্টেশনে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রুটের মহানগর প্রভাতী, মহানগর গোধূলী এবং উপবন এক্সপ্রেসের যাত্রা বিরতির উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল 9:30টায় নরসিংদী রেল স্টেশনে ট্রেন 3টির যাত্রা বিরতির উদ্বোধন করেন জেলা প্রশাসক। সব মিলিয়ে এই স্টেশনে যাত্রা বিরতি নেওয়া আন্তনগর ট্রেনের সংখ্যা ঠেকল 8-এ। উদ্বোধনকালে ট্রেনের কর্মকর্তা ও জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানায় নরসিংদীর রেল যাত্রী অধিকার ফোরাম। এ সময় যাত্রীদেরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়। নতুন করে 3টি ট্রেনের যাত্রা বিরতিতে হাজারো যাত্রীর দুর্ভোগ লাঘব হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। সাকিব চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের হাসি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর সমর্থকদের উল্লাসে রীতিমতো উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিটি অফ লাভ খ্যাত রাজধানী প্যারিস। পিএসজির থিমের সঙ্গে মিল রেখে লাল নীল আলোতে সাজানো হয়েছে আইকনিক আইফেল টাওয়ার। এবং ভক্ত সমর্থকদের যে উন্মাদনা, সেটা সামাল দিতে প্যারিসের রাস্তায় নামানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এবং এ সময় বিশৃঙ্খলার দায়ে পুলিশের হাতে আটক হয়েছেন প্রায় 1.5 শতাধিক সমর্থক। এ নিয়ে একটি প্রতিবেদন আছে সতীর্থ কর্মকারের, সেটি দেখে আসব। পিএসজি সমর্থকদের উন্মাদনায় কাঁপছে গোটা প্যারিস। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা থেকে শুরু করে প্যারিসের চ্যাম্পস এলিসি অ্যাভিনিউ পর্যন্ত। লাল নীল ফ্লেয়ার আর ঝলমলে আতশবাজিতে সর্বত্রই প্যারিস সেন্ট জার্মেইয়ের জয় জয়কার। তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে 5 গোলে উড়িয়ে দিয়ে ইউরোপের সবচেয়ে বড় টুর্নামেন্টে ঐতিহাসিক জয়। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা, তারকাবিহীন তরুণ দল নিয়ে নান্দনিক ফুটবলের উপস্থাপন, এই সব কিছু থেকে ধারণা করা যায় শনিবার রাতের এই স্মৃতি আজীবন মনে রাখবেন ফরাসি ক্লাবটির সমর্থক ও ফুটবল প্রেমীরা। শনিবার মধ্যরাতে হাজার হাজার পিএসজি সমর্থক এসে জড়ো হন প্যারিসের প্রধান সড়কগুলোতে। প্রিয় ক্লাবের জার্সি পরে পতাকা হাতে নিয়ে কণ্ঠ মেলান বিজয়ের গানে। কোথাও কোথাও রাস্তা বন্ধ করে বিজয় উল্লাস করতে দেখা গেছে সমর্থকদের। শিরোপা জয়ের পর প্যারিস সেন্ট জার্মেইয়ের থিমের সঙ্গে মিল রেখে লাল নীল আলোয় সাজানো হয়েছে আইকনিক আইফেল টাওয়ার। সেখানে জড়ো হয়ে আতশবাজি আর ফ্লেয়ার পুড়িয়েছেন সমর্থকরা। সমর্থকদের উদযাপনের মাত্রা এতটাই ব্যাপক ছিল যে তাদের সামলাতে চ্যাম্পস এলিসি এভিনিউতে মোতায়েন করা হয় 5,500 পুলিশ। এ সময় কয়েক দফায় পুলিশের সঙ্গে বিরোধে জড়ায় পিএসজি সমর্থকরা। আগুন ধরিয়ে দেয়া হয় প্যারিস কিং রোডে রাখা 2টি গাড়িতে। নিয়ম ভাঙার অভিযোগে শতাধিক সমর্থককে আটক করে পুলিশ। এছাড়া দোকানপাটে হামলা ও ভাঙচুরের দায়ে আরও 30 জনকে নেওয়া হয় পুলিশি হেফাজতে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগ গঠন, পরবর্তী শুনানি 16 জুন, বিচার প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার। এক কিশোরকে বিনা বিচারে 13 দিন আটক রাখা হয়েছিল। ওই কিশোর সহ আরো অনেককে গ্রেপ্তার করা হয়েছিল আবু সাইদের হত্যার ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াত, হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল, দাঁড়িপাল্লা প্রতীকের সিদ্ধান্ত নেবে ইসি। আমরা প্রত্যাশা করি ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই দুটো বিষয়ের সিদ্ধান্ত নেবেন। ডিসেম্বরে নির্বাচনে অনড় বিএনপি, ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি চলছে। কাল নতুন বাজেট পেশ, ব্যবসার উন্মুক্ত পরিবেশ তৈরি করবে সরকার, চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা। এবং ভারী বর্ষণে সিলেটের টিলা ধসে 4 জনের মৃত্যু, বিপদসীমার সুরমা কুশিয়ারা, চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ।
শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/echontv।